2026 সালের নির্বাচনটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য এবং রাষ্ট্রের জনগণের জন্য নানান দিক বিবেচনায় খুব গুরুত্বপূর্ণ। এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে একটা কারণ হচ্ছে এই নির্বাচনের সাথেই অনুষ্ঠিত হবে দেশের ইতিহাসের চতুর্থ গণভোট, যেটা নিয়ে কিছুদিন আগে ব্যাপক আলোচনা চললেও এখন তা অনেকটাই আলোচনার বাইরে। কিন্তু কেন? কোনো বিশেষ কৌশলে কি এইটাকে আলোচনার বাইরে রাখা হয়েছে? আবার নতুন সরকার গঠনের পর আমরা সংস্কার নিয়ে বহুত আলোচনা শুনেছি, আর এখন সব সংস্কার গিয়ে ঠেকেছে এই গণভোটের কাছে। আর এই গণভোট ইস্যুতে কিছুদিন আগেও বিএনপির কর্মী সমর্থকরা বিপক্ষ অবস্থান নিয়েছিল। প্রশ্ন হচ্ছে এটাও বা কেন? কিন্তু তার চেয়ে বড় কথা, যেহেতু এই গণভোটের মধ্য দিয়েই এই সরকার ক্ষমতা ছাড়বে, তাহলে এই গণভোটে কি আসলে এই সরকারের বলে যাওয়া সকল সংস্কারের সূচনা ঘটাবে? তো গণভোটে আসলে কি কি বিষয় যুক্ত থাকবে, আর সেই ব্যাপারগুলোতে মানুষ যদি হ্যাঁ ভোট দেয় তাহলে আসলে কি হবে, কিংবা যদি না ভোট জয়ী হয়ে যায় তবেই বা কি হবে, সেই ব্যাপারে আমাদের সবারই জানা থাকা দরকার। শুধু আমাদের জানলে হবে না, যেসব মানুষ সোশ্যাল মিডিয়া জগতের বাইরে, যাদের হয়তো রাজনীতি, রাষ্ট্র, গণভোট ইত্যাদি নিয়ে গভীরভাবে চিন্তা করার সময় নাই বা আগ্রহ নাই, তাদেরকেও এই ব্যাপারগুলো জানাতে হবে। আর এই কারণেই আজকের ভিডিওতে আমি সামনের গণভোটে কি কি বিষয় যুক্ত থাকতেছে এবং এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অর্থটা আসলে কি, এই সবগুলো ব্যাপার টু দ্য পয়েন্ট আলোচনা করব। চলেন শুরু করি। দেখেন, রাজনীতিবিদদের নিকট বাংলাদেশের জনগণের একটা গুরুতর অভিযোগ আছে। তাদের দাবি, নির্বাচনের আগে জনগণকে ব্যাপকভাবে বাবুসোনা বলে ডাকা হলেও নির্বাচনের পরে তাদেরকে ছুঁড়ে ফেলা হয়। নির্বাচনের পূর্বে বারবার বলা হয় যে দেশটা জনগণের, কিন্তু নির্বাচন শেষে দেখা যায় না, দেশটা আসলে রাজনীতিবিদদেরই। জনগণ যেভাবে চায় দেশটা সেভাবে চলে না। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে জনগণের চাওয়া পাওয়ার কোনো আসলে দামই নাই। সবাই ক্ষমতায় গিয়ে পুরো ক্ষমতা নিজের করে নিতে চায়। এই যে ক্ষমতাকে পুরোপুরি নিজের করে নেওয়া, জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, এই সুযোগগুলো আসে কিন্তু আমাদের সংবিধান থেকেই। মানে আমাদের সংবিধানে এমন কিছু বিধান আছে এবং এমন কিছু ফাঁকফোকর আছে যেটা কাজে লাগিয়ে একটা দল পরাক্রমশালী হয়ে উঠতে পারে, সংবিধান পরিবর্তন করে নিজেদের মতো করে তা বানিয়ে নিতে পারে। আর এটার জন্য আলোচনা ওঠে রাষ্ট্র সংস্কারের। কিন্তু একটা মহল এই সংস্কার ইস্যুটাকে একেবারে ট্রলে পরিণত করে ফেলেছিল। সরকার কোনো কাজে ব্যর্থ হলেই বলতে শুরু করতো, কই এটাই কি সংস্কারের নমুনা? একটু পান থেকে চুন খসে গেলেই কই এতদিন হয়ে গেল এখনো কোনো সংস্কারের খোঁজ নাই কেন? আসলে সংস্কার একটা লম্বা প্রক্রিয়া, কারণ রাষ্ট্র কোনো পাবলিক বাস না যে চলার পথে আপনার এক রাস্তা ভালো লাগছে না, সাথে সাথে ইউটার্ন নিয়ে আপনি অন্য রাস্তায় যাবেন। এই গতি ভালো লাগতেছে না, সাথে সাথে আপনি স্পিড বাড়িয়ে নেবেন। রাষ্ট্র হচ্ছে সেখানকার জনগণের নিজেদের মধ্যে একটা বিশাল চুক্তি, লিখিত বিভিন্ন আইন কানুনের সমাবেশ। সেখানে একটা চোরের বিচার কিভাবে হবে সেটা লিখিত থাকে। সেই লিখিত নিয়ম কারা বাস্তবায়ন করবে, কিভাবে বাস্তবায়ন করবে, সবই লিখিত থাকে। সেটা পরিবর্তন কিভাবে করা হবে তারও নির্দিষ্ট উপায় লেখা থাকে। কেউ হুট করেই সেটা পরিবর্তন বা বাতিল করতে পারে না। মনে করেন আপনার দেশে চুরি করার অপরাধে একজন চোরের বিচার হচ্ছে তার পেছন বরাবর জায়গা মতো 3টা লাথি মারা। কিন্তু আপনারা খেয়াল করে দেখলেন যে এই শাস্তির ফলে চোরের সংখ্যা না কমে বরং বাড়তেছে। তখন কি একদিনের মধ্যেই দাবি তুলে এটা চেঞ্জ করতে পারবেন? পারবেন না, কারণ আগের বিধানটা বাতিল করতে হবে। সেটা বাতিল করতেও লাগবে জনপ্রতিনিধিদের সমর্থন, দেখাতে হবে নির্দিষ্ট কারণ। এরপর চোরের শাস্তির জন্য নতুন আইন বানানো হবে। এইটা বানাতে আবার সময় লাগবে, সকল সংসদ সদস্যদের মধ্যে এটা নিয়ে আলোচনা হবে, তাদের সংখ্যাগরিষ্ঠের মত লাগবে, সেইটা সংসদ থেকে পাশ হওয়া লাগবে। তারপর নতুন বিধানটা মাঠ পর্যায়ে প্রয়োগ হওয়া শুরু হবে। তার মানে সামান্য একটা চুরি সংক্রান্ত আইনের জন্য যদি এরকম সময় লাগে, তাহলে একটু বোঝেন যে পুরো রাষ্ট্রের কাঠামো এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধানে পরিবর্তন আনাটা কতটা সময় সাপেক্ষ। আবার এই ধরনের সংস্কার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত মানুষজন ছাড়া করাও যায় না। আর এই মুহূর্তে কিন্তু দেশে নির্বাচিত মানুষের সংসদ নাই, তাহলে সংস্কার কেমনে পাবেন? এই সরকারের হাতে ক্ষমতা ছিল যে কি কি সংস্কার করা লাগবে সেটা খুঁজে বের করা, এবং কিভাবে সংস্কার করা হবে সেই উপায় খুঁজে বের করা, এবং নির্বাচিত রাজনৈতিক সরকার যাতে সেই সংস্কারগুলো করতে বাধ্য থাকে সেই ব্যবস্থা করে যাওয়া। আর হাসিনা পতনের পর দেশে গঠিত অন্তর্বর্তী সরকার এবং সংস্কার কমিশন রাষ্ট্র এবং প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য এরকম কিছু সংস্কার প্রস্তাব সুপারিশ করেছে। যেই সংস্কার প্রস্তাবে একটা রূপরেখা আছে যেটার মাধ্যমে দেশে একটা পরিবর্তিত কাঠামো দাঁড়াতে পারে, কিন্তু সেই প্রস্তাবগুলোর ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হতে পারেনি। কিছু বিষয়ে সবাই একমত, আবার অতি গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন মত, যে কারণে এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা জনগণের মতামতের উপর ছেড়ে দিয়েছে এই সরকার। কারণ রাষ্ট্রের প্রকৃত মালিক তো জনগণ, তাই জনগণের ভোটের মাধ্যমেই সিদ্ধান্ত আসবে যে সুপারিশকৃত সংস্কার প্রস্তাবগুলো আসলে বাস্তবায়ন হবে কি না।
খেয়াল করে দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু 6টা সংস্কার কমিশন গঠন করেছিল, যার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। কারণ একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে মূলত সংবিধানের উপর। সংবিধানেই বলা থাকে যে রাষ্ট্রের সরকার কিভাবে গঠিত হবে, কে কতটুকু ক্ষমতা পাবে। আর বিগত সরকার এই সংবিধান পরিবর্তন করে এমন জায়গায় নিয়ে গেছে যে সব ক্ষমতা একজনের হাতে চলে গিয়েছিল। প্রশ্ন হচ্ছে সেই সরকার কিভাবে সংবিধানকে নিজেদের মতো করে চেঞ্জ করেছিল, তো সেটাও আলোচনার মধ্যে কিন্তু থাকবে, একটু পরেই বুঝতে পারবেন। এখন একটু আগে যেহেতু আমরা বুঝতে পারলাম যে সংবিধান আসলে রাষ্ট্রের কাঠামো সেট করে দেয়, তাই সংবিধান সংস্কার মানেই কিন্তু রাষ্ট্র সংস্কার। কিন্তু সংবিধান পরিবর্তনের ক্ষমতা জনগণের হাতে, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির হাতে। আর এই কারণেই কিন্তু গণভোটের ব্যাপারটা আসতেছে। যাই হোক, সংবিধান সংস্কার কমিশন টোটাল 48টা সংস্কার প্রস্তাব সুপারিশ করেছে, যার মধ্যে 30টা প্রস্তাবে সব দল একমত হয়েছে। বাকিগুলো তো সবাই একমত না, কিন্তু বাকি প্রস্তাবের মধ্যেও কিন্তু অতি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে, যেই অতি গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো বাস্তবায়ন না হলে রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোর কোনো পরিবর্তন সম্ভব হবে না। তাই এই অতি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে জনগণের সামনে উপস্থাপন করতে যাচ্ছে সরকার গণভোটের মাধ্যমে। যদি জনগণ এগুলোর প্রতি সমর্থন দেয়, তবে পরবর্তী সরকার এগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তো গণভোটের এই পয়েন্টগুলো আসলে কি কি? মোট 4টা পয়েন্ট আকারে গণভোটের ব্যালটে কিছু প্রস্তাব এসেছে, যার 1 নাম্বারটা হচ্ছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। মানে জনগণ যদি গণভোটে হ্যাঁ ভোট দেয়, তবে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো জুলাই সনদের আলোকেই গঠিত হতে হবে। এখন জুলাই সনদে এগুলো নিয়ে কেমন বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা হবে এইটা নিয়ে এমন একটা উপায় জুলাই সনদে বলা আছে যাতে করে একদম নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তি নির্বাচিত হবেন। প্রক্রিয়াটা অনেক বড়, আপনারা নিজেরা পড়ে নিয়েন, স্ক্রিনে দেওয়া আছে, আমি কমেন্টে হচ্ছে সেই লিঙ্কটা দিয়ে রাখবো। তবে আমি সামারিটা বলতেছি, আশা করি খুব ইজিলি বুঝতে পারবেন। এই প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে খুঁজে বের করতে একটা কমিটি গঠন করা হবে, যেখানে সরকারি দল, বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের লোকজন একসাথে থাকবে। তাদের সম্মিলিত আলোচনার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। আর তত্ত্বাবধায়ক সরকার যদি নিরপেক্ষ এবং সবার আস্থাভাজন হয়, তবে নির্বাচন সুষ্ঠু হওয়ার একটা চান্স কিন্তু বেড়ে যায়। আর গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে এই সিস্টেমের বাস্তবায়নে পরবর্তী সরকারের বাধ্য থাকা। আবার এইটা বাস্তবায়ন হয়ে সংবিধানে ঢুকে গেলে সেইটা আর সংবিধান থেকে বাতিলও করতে পারবে না সরকার। সাধারণত সংবিধানের কোনো ধারা পরিবর্তন করার জন্য সংসদের 3/2 ভাগের সমর্থন লাগে। যদি এমন হয় যে কোনো রাজনৈতিক দল একাই সংসদের 200+ আসন পেয়ে গেল, তখন কিন্তু সে সংবিধানের অনেক বিধানের পরিবর্তন নিয়ে আসতে পারবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে জুলাই সনদে বলা আছে যে এই ধারা বাতিল করতে হলে গণভোটের প্রয়োজন হবে। মানে আপনি যদি গণভোটে হ্যাঁ ভোট দেন, তবে সরকার অনেক বেশি আসনে জয়লাভ করলেও তারা কিন্তু নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকারকে নিজেদের মতো করে সাজাতে পারবে না, বা এই ধারা সংবিধান থেকে বাদও দিতে পারবে না। এইটার জন্য তাদেরকে আবার যাওয়া লাগবে গণভোটে। তার মানে বাদ দেওয়াটা কঠিন হয়ে যাবে। আর এই ব্যাপারটাই কিন্তু এইবারের গণভোটে যুক্ত হয়েছে, কারণ শেখ হাসিনা 2008 সালের নির্বাচনে 200+ আসন জিতেই কিন্তু ক্ষমতায় বসেছিল। আর বসেই সে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের এই ধারাটা বাতিল করে দেয় এবং নিজের অধীনে সব নির্বাচন আয়োজন করে ক্ষমতাকে প্রলম্বিত করতে থাকে। আর সামনের গণভোটের মাধ্যমে এই সংস্কার বাস্তবায়িত হলে সরকারে বসে নির্বাচনকে প্রভাবিত করার চান্স কিছুটা হলেও কিন্তু কমে যাবে। আবার এই পয়েন্টে নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের ব্যাপারেও বলা হয়েছে। জুলাই সনদে এসব কমিশন গঠনের বেলাতেও নিরপেক্ষ একটা কমিশনের ব্যাপারে বলা আছে, যেখানে বলা আছে স্পিকার থাকবেন সরকারি দলের, ডেপুটি স্পিকার থাকবেন বিরোধী দলের, এবং এই দুইজনের সাথে আরও কিছু সংসদ সদস্যকে নিয়ে একটা কমিটি গঠিত হবে, যেখানে সরকারি দল, বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধিরাও থাকবেন। তারা আলোচনা করে নির্বাচন কমিশনার খুঁজে বের করবে, তারা কথাবার্তা বলে কর্ম কমিশন সহ সাংবিধানিক সব কমিশনের কমিশনার খুঁজে বের করবে। এতে করে নির্বাচন কমিশন হবে নিরপেক্ষ, যাদের হাত ধরে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আবার কর্ম কমিশন যেহেতু সরকারের উচ্চপদস্থ চাকরির নিয়োগ, পরীক্ষা এবং অন্যান্য প্রক্রিয়া পরিচালনা করে, তারা নিরপেক্ষ হলে কিন্তু দলমতের ঊর্ধ্বে গিয়ে প্রশাসনে মেধাবীরা জায়গা পেতে শুরু করবে। বিগত এবং চলমান সরকারের আমলে যেভাবে দলীয় পরিচয়ের কারণে মেধাবীদেরকে বাদ দেওয়া হচ্ছে, এইটা বন্ধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো গণভোটে দ্বিতীয় যে পয়েন্টটা যুক্ত করা হয়েছে, সেখানে বলা আছে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে, এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। মানে এতদিন বাংলাদেশের আইনসভা ছিল 1 কক্ষ বিশিষ্ট, মানে যেই সংসদ আমরা দেখি ওটাই সবকিছু, ওখান থেকে আইন পাস হয়, ওখান থেকেই সংবিধান পরিবর্তন হয়। সংসদ থেকে আসা কোনো প্রস্তাবে সেকেন্ড থট দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশে
নাই। কিন্তু বিশ্বের প্রায় বেশিরভাগ গণতান্ত্রিক দেশের সংসদ 2 কক্ষ বিশিষ্ট। পাশের দেশ ভারতেও কিন্তু কোনো আইন পাশ করার সময় প্রথমে নিম্ন কক্ষে বা সংসদে বা লোকসভায় সেটা পাশ হয়, এরপর সেটা চলে যায় উচ্চ কক্ষের কাছে। তারা সেই আইন দেখে পর্যালোচনা করে অনুমতি দেয়, তারপর সেই আইন প্রকৃতপক্ষে পাশ হয়। সংবিধানের বেলাতেও কিন্তু সেম। বাংলাদেশেও এমন করার কথা বলা হয়েছে জুলাই সনদে, যেটা গণভোটের মাধ্যমে জনগণের মতামতের জন্য পাঠানো হচ্ছে। তো জনগণ যদি গণভোটে হ্যাঁ ভোট দেয় তাহলে এই উচ্চ কক্ষ গঠিত হবে। এক্ষেত্রে বাংলাদেশে 100 আসন বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে। এই 100 জন সদস্য আসবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে। তবে কোন দল থেকে কতজন আসবে সেটা নির্ধারিত হবে সাধারণ নির্বাচনে প্রাপ্ত ভোটের শতকরা হিসাবে। মনে করেন নির্বাচনে বিএনপি 220টা আসন পাইলো, তাহলে সংসদে তারা কিন্তু একক ক্ষমতার অধিকারী হয়ে যাবে। তারাই সরকার গঠন করবে, তাদের মধ্য থেকেই প্রধানমন্ত্রী এবং বেশিরভাগ মন্ত্রী হবে। কিন্তু দেখা হবে যে সারা দেশে তারা টোটাল কত শতাংশ ভোট পাইছে। বাংলাদেশের সাধারণ নির্বাচনের ইতিহাসে কোনো দল কখনোই এককভাবে 50%-এর বেশি ভোট পায় নাই। সর্বোচ্চ 48% পাইছিল। ধরে নিলাম বিএনপি এইবার 45% ভোট পাইলো, তাহলে সংখ্যানুপাতিক হিসেবে উচ্চকক্ষে বিএনপি পাবে 45টা আসন। বাকি 55টা আসন বিভিন্ন দল যেই পরিমাণ ভোট পাইছে সেটার ভিত্তিতেই ভাগ হয়ে যাবে। এতে লাভ কি? গণভোটের পয়েন্ট এবং জুলাই সনদে স্পষ্টভাবে বলা আছে, যদি কোনো আইন পাশ করতে হয় তবে নিম্ন কক্ষের 50%-এর বেশি সমর্থন দরকার হবে, সাথে উচ্চ কক্ষের 50%-এর বেশিও সমর্থন লাগবে। এখন নিম্ন কক্ষে তো বিএনপির 220টা সদস্য আছে যারা বিএনপির যে কোনো প্রস্তাবে সমর্থন দেবে, কিন্তু উচ্চ কক্ষে তাদের কিন্তু লোকজন 50%-এর কম। সুতরাং আইন যদি অযৌক্তিক হয় তবে নিজেদের মানুষের বাইরে অন্য কোনো ভোট তারা এখানে পাবে না, ফলে সহজেই আইন বানাতেও পারবে না। মনে করে দেখেন 2008 সালের পর আওয়ামী লীগ সরকার নিজেদের মতো করে জনগণকে দমন করতে বেশ কিছু আইন বানিয়েছিল, কিন্তু তখনও যদি দেশে উচ্চ কক্ষ থাকতো তাতেও কিন্তু তারা এসব আইন বানাতে পারতো না, এমনকি সংবিধানও চেঞ্জ করতে পারতো না। কিভাবে? সেবার আওয়ামী লীগ আসন পাইছিল 200-র বেশি, তবে ভোট পাইছিল 48%। মানে উচ্চ কক্ষে তাদের লোক থাকতো 48 জন, বাকি 52 জন অন্যান্য দলের থাকতো। সুতরাং অযৌক্তিক আইনে যদি 52 জন ভোট না দিত তাহলেও কিন্তু সেসব আটকে যাইতো। এখন আবার এই 52 জনের মধ্যে যদি 5-7 জন থাকে নিজেদের পালিত বিরোধী দল, সেটা তো ভিন্ন আলাপ, তবে সিস্টেম এইটাই। তার মানে বুঝতেই পারলেন যে উচ্চ কক্ষ গঠিত হলে এবং সেটা যদি সংখ্যানুপাতিক হারে গঠিত হয় তবে সরকারি দলের স্বেচ্ছাচারিতা কিছুটা আটকানো যাবে। তবে এইটার আবার একটু নেতিবাচক দিকও আছে। বাংলাদেশের রাজনীতিতে বিরোধিতার খাতিরে বিরোধিতা করার একটা চর্চা আছে। এখানে বিপক্ষ দলে থাকা মানে সরকারের ভালো কাজেরও বিরোধিতা করা। এমন অবস্থায় যেহেতু সরকারের আইনকে ঠেকিয়ে দেওয়ার একটা ক্ষমতা বিরোধী মহলের হাতে থাকবে, তাই এইটা নেতিবাচকভাবে যদি তারা ব্যবহার করে তবে সরকার কোনো আইনই বানাতে পারবে না, সে আইন ভালো হোক বা খারাপ হোক। তারপরেও বৃহত্তর অর্থে সরকারকে স্বৈরাচার হয়ে ওঠা এবং এককভাবে চূড়ান্ত ক্ষমতাবান হয়ে ওঠা ঠেকাতে এই সংস্কার দরকার, যদি জনগণ গণভোটে হ্যাঁ ভোট দেয়। তৃতীয়ত, সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যেই 30টা প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে, সেগুলোর বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। মানে এই পয়েন্টের মাধ্যমে বলা হচ্ছে যে গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে জুলাই সনদের যেসব প্রস্তাবের রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল সেগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে সরকার। এবং খেয়াল করে দেখেন এই 30টা প্রস্তাবের মধ্যেও কিন্তু চমৎকার কিছু বিষয় আছে, যেমন ডেপুটি স্পিকার আসবে বিরোধী দল থেকে, আর সেই ডেপুটি স্পিকার কিন্তু বিভিন্ন কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানে বিরোধী দলের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে সরকারি দলের সাথে একটা ক্ষমতার ব্যালেন্স আনার চেষ্টা করা হচ্ছে। আবার প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সীমা থাকবে 10 বছর, এটাও কিন্তু একজনকে স্বৈরশাসক হওয়া থেকে আটকাবে। এরপর আমরা রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অনেক হাসাহাসি করি, কারণ প্রকৃতপক্ষে তার কোনো ক্ষমতাই নাই, আর জুলাই সনদে তাকে বেশ কিছু ক্ষমতা দিয়ে ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো যেহেতু একমত, তাই গণভোট পাশ হলে এসব বিষয়ে বাস্তবায়ন করতেই হবে সরকারকে, এমনটা বলা হয়েছে। আর সর্বশেষ গণভোটে আরেকটা পয়েন্ট যুক্ত করা হচ্ছে, সেটা হলো 30টি একমত হওয়া সংস্কার আর গণভোটের প্রথম 2 পয়েন্টে বর্ণনা করা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়াও আরো অনেক সংস্কার প্রস্তাব ছিল, যেগুলোতে এক এক রাজনৈতিক দল এক এক রকম মতামত দিয়েছিল। যেহেতু ওইগুলো রাষ্ট্রের কোর কাঠামোর সাথে কানেক্টেড না,
তাই সেগুলো যেই দল যেমন মত দিয়েছিল তাদেরকে তেমন করে বাস্তবায়নের জন্যই বলা হয়েছে। মানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। তো আশা করি এখন বুঝেছেন যে গণভোটে আসলে কি কি হতে যাচ্ছে। জনগণের এবারের গণভোটে কিন্তু রাষ্ট্রের অনেক অনেক সংস্কার নির্ভর করছে। এর আগে বাংলাদেশে যে আরো 3বার গণভোট হয়েছিল সেসবে কিন্তু এত কিছু ছিল না। প্রথম 2বার ছিল এমন যে যিনি ক্ষমতায় আছেন তিনি ক্ষমতায় থাকবেন কিনা এইটুকুই। পরের বার দেশ রাষ্ট্রপতি শাসিত থেকে সংসদীয় গণতন্ত্রে যাবে কিনা এইটা নিয়ে গণভোট হয়েছে। তবে এবারে কিন্তু অনেক অনেক বিষয় যদি জনগণ তার ভোটের মাধ্যমে জানিয়ে দেয় যে তারা সংস্কার চায়, তবে রাজনৈতিক দল সেটা করতে বাধ্য থাকবে। কিন্তু যদি গণভোটে হ্যাঁ ভোটের পরেও কেউ কেউ তা বাস্তবায়ন বানচাল করতে চায়, তবে কিন্তু দেশে আরেকটা অভ্যুত্থান হবে। এখন আপনার কাছে যদি এই গণভোটের হ্যাঁ ভোট দেওয়ার বিষয়টা পজিটিভ মনে হয়, তবে আপনার আশেপাশে মানুষকে এটা সম্পর্কে জানান। আর যদি পজিটিভ না মনে হয়, তবে সেইটাও জানান, কারণ জানার অধিকার সবারই আছে।